এই যে পাহাড়ের মধ্যে কষ্টকর জীবনযাপন, প্রতিদিনের যে কষ্টকর জীবনযাপন, পরিবার ফেলে রেখে, এই যে আপনি বললেন যে ম্যালেরিয়ার সাথে, জোকের সাথে, সাপের সাথে বসবাস, এটাও তো একটা অনেকবার, এবং বিপরীত একটা পরিবেশে, বিপরীত একটা আবহাওয়া, জলবায়ু, খাদ্যাভ্যাসের সাথে ফাইট করে টিকে থাকা, এটাও তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলো আমরা কেন লম্বা সময় তো পেয়েছি, দেশবাসীকে কেন জানাতে পারলাম না? কেন মানুষকে এই ব্যাপারে সহানুভূতিশীল করতে পারলাম না? এটাই তো বড় প্রশ্ন। এখানে তো দেশের নেতৃত্বের প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল আলমের বক্তব্য। এই বক্তব্যের দ্বিতীয় পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম, আপনি আগে বলছিলেন এবং এখনো বললেন যে আমরা যদি চাইতাম যে এই সমস্যাটার সমাধান হওয়া, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত, হয়ে যেত বা করা যেত। তো এই যে চাইলাম না, এইটা কি আমাদের মানে সামরিক দিককার চাওয়া না পলিটিক্যালি চাওয়া? আমি স্পেসিফিকভাবে এই প্রশ্নটা কেন করছি, কারণ এদেশের অনেক মানুষের মধ্যে একটা ধারণা আছে, আপনার কাছ থেকে এটার ক্লারিফিকেশনটা চাই, এই জন্যই প্রশ্নটা আমি করতে চাচ্ছি, যে এদেশের অনেক মানুষের মধ্যে একটা ধারণা আছে যে আর্মি এই সমস্যাটা জিয়ে রেখেছে, আর্মি ওখানে কেন গিয়েছে, আর্মি গিয়েই সব সমস্যাটা ওখানে সৃষ্টি করেছে। তো এই যে আপনিও বলছেন যে আমরা সমস্যাটার সমাধান চাইলে করা যেত, তাহলে এটা কি আর্মি জিয়ে রেখেছে, না এটা একটা পলিটিক্যাল সিদ্ধান্তের কারণে এই সমস্যাটার সমাধান করা যায়নি? এটা আর্মির তো প্রশ্নটা অবান্তর প্রশ্ন। যারা এটা বলে তারা বোকার স্বর্গে বাস করে। যদি আমি সাধারণত ব্যক্তিগতভাবে কখনো অন্য কাউকে আক্রমণ করতে চাই না। প্রত্যেকের নিজস্ব মতামত পোষণের রাইট আছে, ফ্রিডম আছে, তারা করতেই পারে। এটা কি আমরা তো একটু আগে বললাম যে আর্মি কি পরিবেশে কত বছর থেকে এখানে আছে। আপনি তো শুনলে অবাক হবেন যে আমাদের স্পেশালি যারা আমরা পদাতিক বাহিনী, আমরা তো বেশিরভাগ সময় পার্বত্য চট্টগ্রামে থাকি। আমাদের পদাতিকের যারা সোলজার আছে, যারা জুনিয়র কমিশন অফিসার আছে, তারা তো সবসময় তাদের ফ্যামিলি নিয়ে গ্রামে তাদের ফ্যামিলি থাকে। কত ধরনের যে মানবেতর ইনসিডেন্ট ঘটে, এগুলো আপনি চিন্তা করতে পারবেন না। এখানে বলার মতো এটা এখানে মুখ খুলে বলা যাবে না, লজ্জা লাগবে, দেশ ও জাতি লজ্জা পাবে। কী ধরনের মানে অমানবিক ঘটনা তাদের পরিবারের সাথে ঘটে। তাহলে ওই যে আপনি বললেন যে পোকামাকড়, ম্যালেরিয়া, পানি, একটা ইনহসপিটেবল টেরেন, সেখানে আর্মি কেন সেদে থাকতে যাবে? কেন আমার যেখানে অন্য সহকর্মী শহরের বুকে বসে আছে, বাড়িতে তাদের ফ্যামিলি নিয়ে থাকছে, বাচ্চা কাচ্চাকে পড়াচ্ছে ভালো জায়গাতে, আমি কেন ওখানে পড়ে থাকবো? কেন থাকবো? এটা তো একটা লজিক্যাল কোয়েশ্চেন, এটা তো একটা ইললজিক্যাল প্রপোজিশন। আর্মি ওখানে থেকে কী করবে? এটা পার্সোনাল গেইনটা কোথায়? কোনো তো গেইন নাই। নেক্সট হলো আপনি যেটা বললেন যে তাহলে কার জন্য, গভর্নমেন্টের জন্য কিনা। আমি আপনাকে আগে একটা জিনিস বলেছিলাম যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা আপনি বিবেচনা করে দেখেন, প্রত্যেকটা গভর্নমেন্টের লিবারেশনের পর থেকে আমরা কি কখনো খুব বেশি স্টেবল ছিলাম? যখন ইভেন পলিটিক্যালি ভালো ইলেকশন হওয়ার পরে যে গভর্নমেন্টগুলো আসছে, একটা গভর্নমেন্ট হওয়ার সাথে সাথে অপোজিশন, ইফ নট ফ্রম ডে ওয়ান, কিছুদিন পর থেকে তারা শুরু করেছে যে কীভাবে গভর্নমেন্টকে ব্যস্ত রাখা যায়, কীভাবে গভর্নমেন্ট সাকসেসফুল হবে না, কীভাবে গভর্নমেন্ট ফেল করবে, কীভাবে গভর্নমেন্ট ডিফেম করা যাবে, এটা নিয়ে সবসময় ব্যস্ত। তো এখন ফর এ গভর্নমেন্ট, ফর এক্সাম্পল আপনি গভর্নমেন্ট, আপনার জন্য কি পার্বত্য চট্টগ্রাম, হুইচ ইজ ইন দ্য পেরিফেরি, যেখানে আপনি কিছু ফোর্স দিয়ে রেখেছেন আপনাকে একটা কাইন্ড অফ ঠেকা দিয়ে রাখার জন্য বা ধরে কন্টেন করার জন্য সিচুয়েশনগুলোকে, যেখানে মাত্র 3টা সিট পার্লামেন্টে, সেটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য ডাজ ইট রিয়েলি ম্যাটার মাচ? আনলেস যখন কোনো একটা পয়েন্টে চলে যাবে যেটা সেসেশনের দিকে চলে যাচ্ছে এবং এটা আমার মানে সভরেন্টি ইজ অ্যাট স্টেক, ওরকম সিচুয়েশন না হওয়া পর্যন্ত কোনো গভর্নমেন্টের এখানে তেমন কোনো মাথা ব্যথা থাকার কোনো বিষয় আছে? তার মাত্র 3টা সিট, এটা তো তার পাওয়ার মেকিংয়ে ডাজন্ট মেক মাচ ডিফারেন্স। কাজেই মিলিটারি ঘরে থাকতে চাই, এটা হলো অ্যাবসার্ড। এটা মানুষ, এটাও পার্ট অফ আপনার রিয়ালিজম, কিছু স্কেপগোট খুঁজবে। তা আমরা যেহেতু ওখানে আছি, মিলিটারি যেহেতু ওখানে আছে, অফেন মিলিটারি বিকামস দি স্কেপগোট অফেন। 5 তারিখের পরে ভারতের বিভিন্ন মানে সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র ঢুকছে, এরকম খবর আমরা পাচ্ছি। এবং ভারতীয় মিডিয়াতে আমরা দেখেছি যে মিজোরামে, ত্রিপুরাতে বেশ কিছু বড় বড় অস্ত্রের চালান ধরা পড়েছে, যেগুলোর টার্গেট ছিল বাংলাদেশ, চিটাগাং হিল ট্র্যাক্স। এবং একই সাথে সেখানে যারা এই অস্ত্র চালানের সাথে, চোরাচালানের সাথে জড়িত, তারা পার্বত্য চট্টগ্রামের লোক। তো
সাধারণত ধরে নেওয়া হয় যেগুলো ধরা পড়ে এটা সাধারণত টিপ অফ আইসবার্গ। তার মানে হলো যে বিপুল পরিমাণ অস্ত্র অলরেডি ঢুকছে, প্রতিনিয়ত ঢুকছে, এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই উপদলীয় যে সংঘাত, সেই সংঘাতটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং সেখানে সেই সমস্ত যুদ্ধে আগে আমরা যে ধরনের অস্ত্র ব্যবহৃত হতে দেখতাম, গোলাগুলির যে মানে তীব্রতা দেখতে পেতাম, তার থেকে এখন এটা ভয়ানকভাবে বেড়েছে, এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গোলাগুলি আমরা দেখতে পাচ্ছি। তো এই যে একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন যে পার্বত্য চট্টগ্রামের জন্য খুব খারাপ দিন সামনে আসছে? শুধু পার্বত্য চট্টগ্রামের জন্যই নয়, আমরা এখন বর্তমানে যে সেন্সিটিভ একটা সময়ের মধ্যে পার করছি, আমরা যদি সংস্কারগুলো শেষ করে একটা ভালো নির্বাচন করে আবার যদি একটা নির্বাচিত সরকারের কাছে তাড়াতাড়ি ফিরতে না পারি অবশ্যই সংস্কার করে, তাহলে আমাদের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে, শুধু পার্বত্য চট্টগ্রামে না, পুরো দেশের জন্যই। পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে, আমি অন্যান্য জায়গার কথা যদি আমি নাও ধরি, পার্বত্য চট্টগ্রামের ভেরি লোকেশনটাই, পার্বত্য চট্টগ্রামের পলিটিক্স বলেন, সিকিউরিটি সিচুয়েশন বলেন, কোনো কিছু শুধু এর একার উপর নির্ভর করে না, বিকজ it is into a greater zone of destabilization and it's a problematic zone. এটা আপনি প্রত্যেকটা দেশের, এখানে যে কটা দেশ আমরা ইনভলভ আছি, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, এই প্রত্যেকটা দেশেরই কিন্তু এটা পেরিফেরি, হিন্টারল্যান্ড পার্বত্য চট্টগ্রামটা। এবং এটার লোকেশন আপনি যদি দেখেন, এটা দেখেন আপনি সেভেন সিস্টারে ইনসার্জেন্সি সবগুলোতেই ছিল, মিয়ানমারে troubled area plagued by insurgency, different insurgent groups, and also it is very much close to that golden triangle. Drugs, illegal weapons, এগুলি proliferated এখানে ছড়িয়ে আছে, আর it has always been a trade route. এটা যে কোনো পরিস্থিতিতে, মানে স্বাভাবিক সময়ে, অস্বাভাবিক সময়ে, সব সময় এটা একটা ইলিগাল ওয়েপন ট্রেডিংয়ের একটা বাট তারপরে আমি বলবো যে পার্বত্য চট্টগ্রামে যদিও কিছু কিছু এখন সারফেস হয়েছে বা ধরা পড়েছে, বা কিছু কিছু ধরা পড়েনি, এটা চলছে, এটা স্বাভাবিক, এটা এরকম হতে পারে। সেজন্যই এখন ইট ইজ দি টাইম ফর দি সিকিউরিটি ফোর্সেস যে আরও অ্যাক্টিভ ভূমিকা পালন করবার পার্বত্য চট্টগ্রামে, অভিযানগুলোকে বাড়িয়ে দিয়ে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা। তার আরেকটা ভালো জিনিস হলো যে আপনি জানেন যে সম্প্রতি বেশ কিছু বিজিবি ব্যাটালিয়ন করে নতুন কিছু ক্যাম্প করা হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের নর্থ এবং সাউথে কিছু জায়গা আনগার্ডেড ছিল, যেখানে আমাদের কোনো বিওপি ছিল না, তো সেই জায়গাগুলোতে এখন বিওপি হয়েছে, আরও হচ্ছে। সো ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটার কারণে কিন্তু আমি এখানে আসার আগে আমিও কিছু কিছু খোঁজ খবর করছিলাম থ্রু ফ্রম মাই ওল্ড কন্ট্যাক্টস অ্যান্ড সোর্সেস। তাদের ইয়েতে তথ্য অনুযায়ী অনেকগুলো ধরা পড়ছে। এটা ধরা পড়ছে কেন? জাস্ট বিকজ অফ দি ইনক্রিজ নাম্বার অফ পোস্টস নাও বা ক্যাম্পস। যে রুটগুলোতে ছিল সেই রুটগুলোতে কিন্তু এখন আমাদের বিজিবি আছে, যেটা আগে ট্রেড রুট ছিল। অ্যান্ড ন্যাচারালি পার্বত্য চট্টগ্রাম তো খুব একটা আনডুলেটিং এরিয়া, একটা রাগেড টেরেন, এখানে আপনি একটা রুট বন্ধ করলে আরও দেয়ার আর মেনি থাউজেন্ড রুটস ক্যান বি ক্রিয়েটেড। তো সেই হিসাবে এইটা চলমান থাকবে, কারণ এই এলাকাটা তো ট্রাবলড এরিয়া, এটা সবারই ট্রাবলড এরিয়া, এটা ইন্ডিয়ার ট্রাবলড এরিয়া, আমাদের ট্রাবলড এরিয়া, মিয়ানমারের ট্রাবলড এরিয়া। আর মিয়ানমারও যেহেতু এখন সংঘাত বেড়েছে, কাজে আমাদের এখানে কিন্তু খুব একটা শান্তি থাকবার কোনো স্কোপ নাই। এই জন্য আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে, আমাদের সবসময় প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, সবসময় ভিজিলেন্ট থাকতে হবে আমাদের যারা সিকিউরিটি ফোর্সেস, যাতে করে আমরা সর্বপরিস্থিতিতে ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি জোরদার করতে হবে, যাতে করে আমরা ইন্টেলিজেন্স বেসড অপারেশন করে করে আমরা তাদেরকে সেই সবসময় ডেটার করতে পারি। প্রফেসর ইউনুস যখন মানে চায়নাতে গিয়ে বললেন যে সেভেন সিস্টার্স ল্যান্ডলক একটা রাজ্য, যাদের জন্য বাংলাদেশই একমাত্র সমুদ্রের অভিভাবক, গার্ডিয়ান, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে ভারতের তরফ থেকে এটাকে খুব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো। তো আপনার কি ধারণা যে এই ধরনের বিষয় আপনার পার্বত্য চট্টগ্রামের উপরে এই যে ভারতের যে প্রতিক্রিয়া, মানে তীব্র প্রতিক্রিয়া, এটা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে আরও বেশি ডিটোরেট করতে পারে? এটা সম্ভাবনা তো অবশ্যই থাকবে। তো আমার মনে হয় না যেটা ইন্ডিয়া বা ভারত যেভাবে এটা রিয়্যাক্ট করছে, আমার মনে হয় না যে প্রফেসর ইউনুস বা ডক্টর ইউনুস এটাকে সেভাবে করে কিছু মনে করে আমার কাছে সেভাবে বলেছে। এটা উনি তো কথার কথা বলেছেন, এটা তো আসলে আপনার জিওগ্রাফিক্যাল রিয়ালিটি, এটা তো জিওগ্রাফিক্যাল রিয়ালিটি। ভারতের সেভেন সিস্টারের জন্য তো দুটো অপশান আছে, হয় কালাদার মাল্টি মডেল প্রজেক্টটা তাকে সাকসেসফুল করতে হবে, যাতে করে মিজোরামের থ্রু দিয়ে সে শীতে আসতে পারে, বে অফ বেঙ্গল আসতে পারে, অথবা আমাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাকে ট্রানজিট নিতে হবে। এই দুটোই তো ভারতের কাছে অপশান,
তাদের 7 সিস্টারের জন্য। এটা তো মিথ্যা কোনো কিছু নয়। এখন এই জিনিসটাকে উনি কিভাবে বলেছেন, তারা কিভাবে এই বর্তমান হিটেড মোমেন্টে তারা এটাকে কিভাবে পারসিভ করছে, তার উপরে ভিত্তি করে তারা রিয়াকশনসগুলো ডিসপ্লে করছে। ঠিক আছে, এখন যদি আমরা বাস্তবে যদি দে শুড ওয়েট অ্যান্ড সি যে আমরা আসলে কী করি, আমরা কি চাইনিজদেরকে নিয়ে এসে তাদেরকে সেই বিপদের মধ্যে ফেলতে যাচ্ছি কিনা ইন দি চিকেন নেক, তাহলে আমাদের ওয়েস্ট লাইনে তো সে এই একটা কাইন্ড অফ প্রেশার আমাদের উপরে সে ক্রিয়েট করবে যাতে করে আমরা ওটা করতে না পারি, তাই না? সে তো একটা কাউন্টার মেজার তো নিবেই, সেই কাউন্টার মেজার হিসেবে এটা তারা তো এটা করতেই পারে। এবং সেই জন্য আমি যেটা বলছিলাম বারবার, আমাদের কাজ কিন্তু হলো এখন আগের থেকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ, স্পেশালি সিকিউরিটি ফোর্সেস ইন্টেলিজেন্স অপারেশন গিয়ার আপ করা, আরও বেশি ভিজিলেন্ট থাকে, বেশি বেশি করে অপারেশন পরিচালনা করা এবং সকল ধরনের যে সমস্ত গ্রুপগুলো আছে তাদেরকে যতটুকু সম্ভব দূরে রাখা। আপনি বলছিলেন যে আপনি এখানে আসার আগে আপনার ওল্ড কন্ট্যাক্টসদের সাথে আপনি কথা বলেছেন এবং বাস্তবতাটা জানার চেষ্টা করেছেন। আমরা অ্যাজ এ সাংবাদিক হিসেবে আমরা দেখেছি যে 5 তারিখের পরে ওই যেটা হয় যে বাংলাদেশে বলা হয় যে ফ্যাসিবাদের দোসর বা সাবেক সরকারের সুবিধাভোগী যে সমস্ত কর্মকর্তারা, তাদেরকে পোস্টিং হিসেবে চিটাগাং হিল ট্র্যাক্সে পাঠানো হয়েছে। আমাদের দেশে তো চিটাগাং হিল ট্র্যাক্স যে পানিশমেন্ট পোস্টিং জোন স্পেশালি, তো সেখানে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই যারা সেখানকার কর্মকর্তা বা দায়িত্ব তাদের ভিতরে এক ধরনের মন খারাপ থাকার কথা বা তাদেরকে এক ধরনের শিথিলতা থাকার কথা, এবং বাস্তবেও আমরা দেখতে পাচ্ছি বা আমরা সাংবাদিক হিসাবে খোঁজ নিতে পারছি যে সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের অনেকের মধ্যেই এক ধরনের শৈথিল্য বা সিরিয়াসনেসের মানে অভাব আছে। তো এই যে চিটাগাং হিল ট্র্যাক্সকে ডাম্পিং জোন করা অথবা অপছন্দের লোক এরকম একটা সেন্সিটিভ জায়গাকে বেছে নেয়া এই কাজের জন্য এটা কতটা মানে সঠিক পলিসি বলে আপনি মনে করেন? আমার মনে হয় না যে সরকার এটাকে কোনো একটা পলিসি হিসেবে নিয়েছে। এটা হচ্ছে একটা ন্যাচারাল আউটকাম যে আপনাকে একটা বললাম না প্রায়োরিটি, গভর্নমেন্টের জন্য প্রায়োরিটি কোথায়, ঢাকা ইজ প্রায়োরিটি অর চিটাগং হিল ট্র্যাক্স ইজ প্রায়োরিটি। এই মুহূর্তে আপনি মাথায় ট্রিটমেন্ট করবেন না পায়ে ট্রিটমেন্ট করবেন? আমাদের মাথায় প্রবলেম, ক্যান্সার হয়েছে তো টিউমার হয়েছে তো মাথায়, ব্রেনে, আপনি এটাকে আগে ট্রিট করবেন না আগে পায়ে টিউমার হয়েছে বা পায়ে হাঁটু ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে সেটা আগে ট্রিটমেন্ট করবেন? ইটস আ ম্যাটার অফ প্রায়োরিটি। এখান থেকে যারা আউটস্টেড হয়েছে এখন ন্যাচারালি তারা কোথায় যাবে? তাদের তো কোথাও যেতে হবে। সো এটাকে ওইভাবে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কিছু ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে, কেউই এটার বাইরে না। একটা বাহিনীতে বলেন বা ব্যুরোক্রেসিতে বলেন, যখন তাদেরকে নিয়োগ করা হয় বা সিলেক্ট করা হয় তখন তো 100% তো একই ক্যাটাগরি থাকে না, একই ক্যাপাবিলিটি থাকে না। সো ন্যাচারালি আপনাকে স্ট্র্যাটেজিক যে রেলমটা আছে সেখানে তো আপনাকে ভালো ভালো এলিমেন্টকে রাখতেই হবে, যেখান থেকে আপনি পলিসি তৈরি করবেন, যারা যে পলিসিগুলো অন্যরা বাস্তবায়ন করবে। সেখানে তো ডিমোরালাইজড বা যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, যারা শুধুমাত্র তৈলমর্দন করে চলে, নিজস্ব কোনো কিছু নাই, যারা কখনো গভর্নমেন্টকে অনেস্ট সাজেশন দিতে ভয় পায়, এই সমস্ত লোক তো ওখানে রাখা যাবে না। তো স্বাভাবিকভাবে তারাও তো চেষ্টা করবে নতুন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে যারা হেল্প করবে তাদেরকে রাখার চেষ্টা করবে, অথবা হোয়াট এভার দি মেবি দি এটা হচ্ছে একটা আউটকাম অফ দি রেভলিউশন। এই যে আউটকাম, এই আউটকামটা কিন্তু এটাই স্বাভাবিক। এখন পার্বত্য চট্টগ্রামে যে যারা কাজ করবে, যারা ওখানে কাজ করে তারা সবসময় কাজ করবে, তো ওরা যেখানে যাবে তারা সেখানে কাজ করবে। যারা ভালো ভালো অফিসার তারা কিন্তু, বা ভালো যারা স্টাফ, গুড হিউম্যান বিং, যারা সিনসিয়ার মানুষ, অনেস্ট, যার ভিতরে সে সততা আছে, তাকে সরকার যেখানে দেবে সে সেখানে কাজ করবে। আপনি দেখেন আমাদের দিকে আমরা যে সেনাবাহিনীতে আমরা পার্বত্য চট্টগ্রামে আমরা যারা কাজ করেছি, আমরা অধিকাংশ চেষ্টা করেছি সবসময় ইররেসপেক্টিভ অফ দি সিচুয়েশন, আমাদের যেখানে দিক, আমরা সমতলে যেমন নিষ্ঠার সাথে কাজ করেছি, আবার পার্বত্য চট্টগ্রামে গেলেও সেখানে নিষ্ঠার সাথে কাজ করেছি। আমরা নিষ্ঠার সাথে কাজ করেছিলাম জন্য তো আজকে আপনি আমাকে ডেকেছেন, অবশ্যই তাহলে তো ডাকতেন না। পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা আছে সেই সমস্যা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে নানা ধরনের সেখানে মাত্রাগত নানা চেঞ্জ এসছে, স্ট্র্যাটেজিক নানা চেঞ্জ এসছে। তো এই যে আজকের প্রেক্ষাপটে বিশেষ করে রোহিঙ্গা ইনফ্লাক্স আসার পরে, আপনি জানেন যে রোহিঙ্গা কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে আমাদের যে বান্দরবন, সেই বান্দরবন দিয়েও কিন্তু রোহিঙ্গারা মানে নিয়মিত আসে এবং সেখানে রোহিঙ্গাদের সাথে তাদের মানে যে সমস্ত গ্রুপ আছে তাদের ভিতরে মাঝে মাঝে যুদ্ধ হয়। তো এই রোহিঙ্গা আসার পরে পার্বত্য চট্টগ্রামের ইনসার্জেন্সির উপরে কি ধরনের প্রভাব পড়েছে? ধন্যবাদ। প্রথমত
এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতিটা আছে এটাকে আমি ইনসার্জেন্সি বলতে চাচ্ছি না, এটা আমি ইনসার্জেন্সি হয়তো না বলাটাই ভালো হবে। এটা একটা পোস্ট ইনসার্জেন্সি একটা সিচুয়েশন বা একটা কনফ্লিক্ট টারমিনেশন স্টেজের একটা সিচুয়েশন। রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে বাংলাদেশে যে ঢুকলো, যে ইনফ্লাক্সটা হলো 2017-এ, তাই না, 2017 সালে। তো এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত রোহিঙ্গাদের আসার কারণে অনেকগুলো ডাইমেনশন আছে। ফার্স্ট অফ অল, এই যে জনগোষ্ঠীটা যেটা এখানে এসছে এটা তো আমাদের নিজের জন্য একটা বিরাট বার্ডেন। ডেমোগ্রাফিক্যাল যে সিচুয়েশন সেটার জন্য একটা বিরাট চাপ, সেখানকার পরিবেশগত একটা বিরাট চাপ। এত বড় একটা জনগোষ্ঠী যারা একটা ট্রমার ভিতর দিয়ে এখানে আসছে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে ভরণ পোষণ করানো, খাওয়া, থাকা, এবং তাদের যে অপরাধ প্রবণতা, স্বাভাবিকভাবে তাদের কোনো তো এমপ্লয়মেন্ট নাই। সো গ্র্যাজুয়ালি তারা কী করবে? তারা তো যে ট্রমার ভিতর দিয়ে আসছে, যে ধরনের ভয়াবহ সিচুয়েশন তারা দেখে এসছে, সেই মানুষগুলো যদি আনএমপ্লয়েড থাকে, তাদেরকে যদি শিক্ষা দেওয়া না যায়, তাদের যদি চিকিৎসা দেওয়া না যায়, তাদের যদি অর্থাৎ হিউম্যান যে বেসিক নিডসগুলো যদি তাদের ফুলফিল করা না যায় সবসময় ভালোভাবে, তাহলে তারা কী ধরনের একটা বিস্ফোরণ সৃষ্টি করতে পারে এটা তো সহজেই অনুমেয়। তো এটা যতটা না পার্বত্য চট্টগ্রামের উপরে ডাইরেক্ট প্রভাব ফেলছে, তার থেকে বেশি প্রভাব ফেলছে পার্বত্য চট্টগ্রামের সাথে সংশ্লিষ্ট বা কাছাকাছি যে এলাকাগুলো, যেমন কক্সবাজার ইটসেলফ, উখিয়ারাম, এই জায়গাগুলোতে যেটা করছে, এবং এটার একটা ইম্প্যাক্ট সারা দেশের উপর আছে। কারণ এই এত বড় একটা বড় জনগোষ্ঠীকে ভরণ পোষণ করানো, এটা শুধুমাত্র তো বিদেশি এইডের উপরে নির্ভর করে তো হচ্ছে না। এখানে আমাদেরও তো একটা রিসোর্স, একটা বিরাট অংশ সেখানে গভর্নমেন্টকে দিতে হচ্ছে। এটা একটা প্রভাব। পার্বত্য চট্টগ্রামের সরাসরি এটার যে প্রভাব, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে এই জনগোষ্ঠীর একটা অংশ তারা কিন্তু পার্বত্য চট্টগ্রামেও বিভিন্ন জায়গাতে গিয়ে সেটেল করেছে, বিশেষ করে একটু রিমোট এলাকাগুলোতে তারা সেটেল করেছে। এবং স্বাভাবিকভাবে তারা এই যে আপনি যত ধরনের ড্রাগ বলেন, তারপরে অস্ত্র চোরাচালানের যে র্যাকেটটা বা সিন্ডিকেট, এদের সাথে তারা আস্তে আস্তে যুক্ত হবে। এবং তারা এরাও এক সময় পাহাড়িদের অস্ত্র ব্যবসার ট্রেড বা লিঙ্কেজ হিসাবেও কাজ করবে তারা, এবং করছে। এই ধরনের সিচুয়েশন তো ঘটতে থাকবে। তো এইটার যে একটা প্রভাব পার্বত্য চট্টগ্রামে, দুটো জিনিস, একটা হচ্ছে তার ডেমোগ্রাফিও বাড়ছে, পার্বত্য চট্টগ্রামে মানুষের সংখ্যা বাড়ছে পার্বত্য চট্টগ্রামে, এবং কোন ধরনের মানুষের সংখ্যা বাড়ছে? আনওয়ান্টেড মানুষের সংখ্যা বাড়ছে, একটা ব্যাকওয়ার্ড মানুষের সংখ্যা সেখানে বাড়ছে। তো স্বাভাবিকভাবেই আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, পার্বত্য চট্টগ্রামে কিন্তু শান্তি চুক্তির পর থেকে এই জেএসএসরাও, আমি অনেক জেএসএস নেতার সাথে আমার এবং টপ যারা ওই সময় ছিল তাদের সাথে যুদ্ধে, এবং যারা পরবর্তীতে শান্তি চুক্তির সাথে এবং নেগোসিয়েশনের সাথে জড়িত, সেরকম টপ লিডারশিপের অনেকের সাথে আমার অনেক বৈঠক হয়েছে আমার কাজের ধরনের কারণে। হ্যাঁ, একটা সময় আমাদের সংঘাত ছিল, আমাদের একটা অ্যাসপিরেশন ছিল, কিন্তু তারপরে যখন আমরা শান্তি চুক্তি করলাম তখন কিন্তু আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি। কিন্তু তারপরেও ওই যে একটা বললাম যে অলিখিত একটা বিষয় ছিল, কারণ তারা কিন্তু সাধারণ বাঙালি থেকে, শিক্ষিত বাঙালি থেকে, যারা আমি এদেরকে যদিও সেটেল বাঙালি বলতে আমি নারাজ, কিন্তু এই বাঙালি যারা 78 সালে যারা এখানে পার্বত্য চট্টগ্রাম আসছিল, তাদেরকে ওরা খুব ভয় পায়। তাদের বক্তব্য যে আমরা তাদের সাথে কমফোর্টেবল না, তারা আমাদের যে একটা মান সম্মান বা আমাদের যেটা সিচুয়েশন বা আমাদের যেটা পজিশন, এই জিনিসগুলো তারা বোঝে না। তারা অত্যন্ত উশৃঙ্খল, তাদের ভাষ্যমতের আমি যেটা বলছি আর কি, যে এদের সাথে তারা পাশাপাশি বসবাস করতে তারা ভয় পায়, তারা এদেরকে তাদের সাথে কমফোর্টেবল না। সোজা কথা, যে মানুষগুলো ওখানে ঢুকছে, এই যে আপনি রোহিঙ্গাদের কথা বললেন, এরা যদি একটা কী বলবো অ্যাডভান্সড কমিউনিটি যদি হতো, পিপল হতো, শিক্ষিত পিপল হতো, তাহলে কিন্তু একটা লার্নেড বা এডুকেটেড মানুষ বা যারা রিফিউজি হয়ে গেছে, তারা যদি একটা জায়গাতে গেলে কিন্তু তাদের আচার আচরণ চলাফেরা তাদের বিষয়টা একরকম। যদিও ক্ষুধা যখন মানুষের থাকে তখন তো মানুষ অনেক কিছুই ভুলে যায়, তার সেই নৈতিকতা, তার যে সেই ভালো মানুষই, এটা তো সবসময় মানুষ ধরে রাখতে পারে না, ক্ষুধা এবং নিরাপত্তাহীনতা। তো সেরকম একটা জায়গা থেকে তার মধ্যে আবার এই জনগোষ্ঠী যারা একটা ভয়াবহ পরিস্থিতি দেখে এসছে, যাদের এখন শিক্ষা আমরা দিতে পারছি না, অর্থাৎ বেসিক নিডস আমরা তাদের ফুলফিল করতে পারছি না ঠিক সেভাবে, ইন ট্রু সেন্স। সো সেই মানুষগুলো যখন আবার পার্বত্য চট্টগ্রামে আগেকার ট্রাইবালদের পারসিভড যে জনগোষ্ঠী, যেটা আমি বললাম যে 79, 80, 81 দশকে যারা ওখানে গিয়েছে, তাদের সম্পর্কে তাদের যে একটা ধারণা, এই মানুষগুলো যখন তাদের সাথে যুক্ত হচ্ছে, তখন আপনি চিন্তা করতে পারেন যে পাহাড়িদের বা ওই চাকমা জনগোষ্ঠীর বা অন্যান্য সম্প্রদায়ের তাদের সম্পর্কে কী ধরনের একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটা তারা ভয় পাচ্ছে।
এবং তারা তো ওই সমস্ত অপরাধ কাজের জন্য তারা অংশ হয়ে যাচ্ছে, জড়িত হয়ে যাচ্ছে। এটা তো অবশ্যই একটা নিরাপত্তা ঝুঁকি। যখন রোহিঙ্গারা এখানে এসছে তখন রোহিঙ্গা ইস্যুটাকে কেন্দ্র করে পশ্চিমা নানা শক্তি এখানে এসছে, পশ্চিমা নানা এনজিও এসছে, এনজিওর সাথে দাতা সংস্থারা এসছে, তাদের সাথে এই এনজিওর সেবার নামে বা এনজিওতে চাকরির নামে কতজন আসলে সেবাদাতা সংস্থা এসছে, না বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কর্মকর্তারা কাভারে এসছে, আমরা জানি না। বিশেষ করে এখন এই বিষয়টা আসলে কতটা প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন, বা এই ইস্যুটাকে, রোহিঙ্গা ইস্যুটাকে কেন্দ্র করে মিয়ানমারের ইনভলভ হয়ে যাওয়ার, চিটাগাং হিল ট্র্যাক্স ইস্যুতে ইনভলভ হয়ে যাওয়ার কতটুকু সম্ভাবনা আছে? এই দুটো বিষয়ে আপনি যদি কভার করেন। দুটো বিষয় আপনি উত্থাপন করেছেন। একটা হচ্ছে এই পরিস্থিতির কাভারে বিদেশি বিভিন্ন সংস্থার আগমন, এইটার সঠিক পরিসংখ্যান বা একটা পূর্ণাঙ্গ চিত্র আসলে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে থাকবে এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা থাকাটা স্বাভাবিক। আমাদের পক্ষে বাইরে থেকে এত ভালো করে বোঝার এটা ডিফিকাল্ট। তবে আমরা স্বভাবতই ধারণা করতে পারি যে এই ধরনের একটা পরিস্থিতি, যখনই একটা দেশে এরকম একটা ভোলাটাইল সিচুয়েশন থাকবে, তখন বিভিন্ন দেশের তাদের রেসপেক্টিভ যে সমস্ত কান্ট্রির বা যারা ওয়ার্ল্ড পলিটিক্সে যারা বা গ্লোবাল পলিটিক্স বা রিজিওনাল পলিটিক্সে যারা ভূমিকা রাখে বা যারা রাখবে, তারা তো স্বাভাবিক এই সুযোগটা তারা নেবে এবং এটাই স্বাভাবিক। আমাদের ধরে নিতে হবে, কেউ যদি নাও হয় তবু আমাকে সন্দেহ করতে হবে যে হ্যাঁ, প্রত্যেকটা দাতা সংস্থা, প্রত্যেকটা অর্গানাইজেশনকে আমাকে সাসপেক্ট হিসেবে বিবেচনা করতে হবে, সে যে কাজই করুক না। আমরা ধরেন ইয়েতে গাজাতে দেখেছি যে এরকম রেড ক্রস বা এই ধরনের MSF বা তাদের ভিতরে এই ধরনের বাহিনীকে মানে আড়ালে এই ধরনের কাভারেজ কিন্তু কাজ করতে দেখেছি আমরা। সেটাই আমি বললাম যে এটা যে কোনো, আমি যদি ইন্টেলিজেন্স অপারেটর হই তাহলে তো আমাকে সব কিছুতে সন্দেহের চোখে দেখতে হবে। এবং এই ধরনের একটা ক্ষেত্রে যখন আমরা সব দিক থেকে ভালনারেবল একটা সিচুয়েশনে আছি, একটা খুব একটা কী বলবো, একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে আমরা আছি, তখন তো আমাকে সবাইকে সন্দেহের চোখেই দেখতে হবে এবং তারপর আমাকে বিচার করতে হবে, যাচাই বাছাই করতে হবে, তাদের অ্যাক্টিভিটিসগুলোকে কন্টিনিউয়াস মনিটরিংয়ে রাখতে হবে। এটা তো স্বাভাবিক, এটা তো যে কোনো দেশই এটা করবে, সবাই এটা করবে, এটা করতে হবে। এটা যদি আমরা করতে পারি ভালো, না করতে পারলে আমাদেরকে সাফার করতে হবে। এটাগুলো একটা পার্ট। আর সেকেন্ড, আপনার একটা প্রশ্ন করেছিলেন, সেটা ছিল আপনার মিয়ানমারের ইনভলভ হয়ে যাওয়ার। আমার মনে হয় যে এটা ভেরি রিমোট পসিবিলিটি না, কারণ মিয়ানমার এখন নিজেই একটা ট্রেমেন্ডাস একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছে, স্পেশালি রুলিং জান্তা। তারা নিজেরাই একটা ট্রেমেন্ডাস ব্যাড সিচুয়েশনের মধ্যে আছে, খারাপ সিচুয়েশনের মধ্যে আছে। তাদের আমাদের এখানে ইনভলভ হয়ে যাওয়ার সম্ভাবনা ইট ইজ রিমোট, আমার কাছে মনে হয় রিমোট। তবে তাদের যে প্রতিপক্ষ, যে আরাকান আর্মি, এবং তারা যে অভিযানগুলো করছে, সেখানকার অভিযানের ক্ষেত্রে আমাদের, অর্থাৎ এখানে কোন দেশ কাকে সাপোর্ট করছে, এটা আমার বলার দরকার নেই। আমরা সবাই জানি এটা, কারা কাকে সাপোর্ট করছে, কাদের কী স্বার্থ এখানে জড়িত, এটা আমাদের খোলাসা করে না বললে আমরা জানি এখানে ইন্ডিয়ার কী স্বার্থ, চায়নার কী স্বার্থ, এখানে আমেরিকার কী স্বার্থ, এটা আমরা সবাই জানি, পশ্চিমাদের কী স্বার্থ। এখন কোন স্বার্থে কে কাকে ব্যবহার করছে, এটার উপরে কন্টিনিউয়াস চোখ কান খোলা রাখা। অ্যান্ড টু দি এক্সট্রিম, বাংলাদেশ মাস্ট নট বিকাম এ প্রক্সি অফ এনি কান্ট্রি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। The moment we will become the proxy of some country, it will be disaster for us. এটা আমাদের in all respect আমাদেরকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুবুল আলমের কাছ থেকে। এই আলোচনার পরবর্তী অংশ আপনারা শুনবেন তৃতীয় পর্বে।